নারায়ণগঞ্জে নজরুলের জানাজায় হত্যার বিচার দাবি। আমার ভাইদের খুনির যেন জরুরি ফাঁসি হয়। সাইনবোর্ড মৌচাক এলাকায় বিক্ষুব্ধ জনতার অবস্থান, কাউন্সিলর নূর হোসেনের অফিসে আগুন। র্যাব বিজিবি মোতায়েন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি পারমিতা হিম এবং আমি মাহাদি হাসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অপহরণের ঘটনা নিয়ন্ত্রণ করতে না পারলে দেশে বিশৃঙ্খলা বেড়ে যাবে আশঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। আইন শৃঙ্খলা বাহিনীকে প্রভাবমুক্ত রাখার তাগিদ। জাতীয় উন্নয়নে শ্রমিক মালিক সকলকে এক হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। বিকেলে গাজীপুরে অংশ নেবেন শ্রমিক লীগের জনসভায়। সোহরাওয়ার্দী উদ্যানে বিকেলে বিএনপির সমাবেশ, মহান মে দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে যোগ দেবেন বেগম জিয়া। এবং শ্রমিক অধিকার আদায়ে মহান মে দিবসে রাজধানী সহ সারা দেশে বর্ণাঢ্য র্যালি, নানা আয়োজন। হাজারো জনতার চোখের জলে বিদায় নিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম। দ্বিতীয় দফা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করে আগুন দিয়েছে নজরুল হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত নূর হোসেনের কার্যালয়ে। আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে র্যাব পুলিশের পাশাপাশি গোটা এলাকায় মোতায়েন রয়েছে 10 প্লাটুন বিজিবি। অন্যদিকে সকালে শীতলক্ষার চর ধলেশ্বরী থেকে উদ্ধার করা হয় নজরুল ইসলামের বন্ধু লিটনের অর্ধগলিত লাশ। এ নিয়ে গত দুদিনে একই এলাকা থেকে উদ্ধার হলো হাত পা বাঁধা 7টি মৃতদেহ। দ্বিতীয় দফা জানাজায় অংশ নিতে ভোর থেকেই নারায়ণগঞ্জের মৌচাক এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে জড়ো হতে থাকেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের সমর্থকরা। সকাল 10:30 নাগাদ তাদের সংখ্যা দাঁড়ায় কয়েক হাজারে। বিদায়বেলায় স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন দীর্ঘ রাজনৈতিক জীবনের সহযোদ্ধারা। অন্যায় করে থাকে আপনারা তাকে আজকের মতো আল্লাহর দিকে তাকিয়ে ভাইকে ক্ষমা করে দিবেন আল্লাহ। এর মাঝেও ক্ষোভে ফেটে পড়েন কেউ কেউ। সরকারের উচ্চ পর্যায় থেকে তারা ভ্রান্তভাবে আজকে এই অবস্থা সৃষ্টি করেছে। যদি তারা কঠিন পদক্ষেপ নিত, তারা যথাযথ পদক্ষেপ নিত, আজকে নজরুলের লাভ হয়ে ফিরতে হতো না। প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই যে আমার বাবার যেন ঠিক বিচার হয় আর যেন এটা খুব তাড়াতাড়ি হয়। সকাল 11টায় জানাজা শুরু হলে চারপাশে নেমে আসে থমথমে নীরবতা। এরপর চোখের জলে চিরচেনা মানুষটিকে শেষ বিদায় জানান উপস্থিত হাজারো জনতা। এদিকে বিদায় পর্ব শেষে ফুঁসে ওঠেন বিক্ষুব্ধরা। লাঠি হাতে মহাসড়ক অবরোধের পাশাপাশি ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয় নজরুল হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত নূর হোসেনের কার্যালয়ে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর আগে সকাল 7:30টার দিকে শীতলক্ষার চর ধলেশ্বরীতে ভেসে ওঠে অর্ধগলিত আরও একটি লাশ। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে আনা হলে মরদেহটি শনাক্ত করে কান্নায় ভেঙে পড়েন লিটনের স্বজনরা। এ নিয়ে গত দুদিনে শীতলক্ষার বুকে ভেসে ওঠা লাশের সংখ্যা দাঁড়ালো 7-এ, যেগুলোর প্রতিটিরই ছিল হাত পা বাঁধা। এই অবস্থায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে র্যাব পুলিশের পাশাপাশি গোটা এলাকায় মোতায়েন রয়েছে 10 প্লাটুন বিজিবি। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ। এদিকে নারায়ণগঞ্জে রোববার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা আইনজীবী সমিতি। অন্যদিকে নারায়ণগঞ্জের পরিস্থিতি মোকাবেলায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে বিজিবি, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। সকাল থেকে এলাকাবাসী ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিলেও বেলা 1টার দিকে যান চলাচল শুরু হয়। এই মুহূর্তে নারায়ণগঞ্জের মোচাক এলাকায় আছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পারমিতা, আপনি জানেন যে গতকাল কাউন্সিলর নজরুল ইসলাম এবং তার
সহযোগীদের মৃতদেহের সন্ধান পাওয়ার পরপরই ঢাকা চিটাগং যে রোড, সেই রোডের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ হয়েছিল এবং জ্বালাও এবং ভাঙচুর হয়েছিল এবং তারই জেরে প্রায় 20 ঘন্টা এই পথে যান চলাচল বন্ধ ছিল। কিন্তু আজ দুপুর 1:30টার দিকে যান চলাচল পুলিশ এবং বিজিবি, র্যাব তাদের কড়া প্রহরা এবং কড়া অবস্থানের কারণে সেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে এবং আমরা গত কয়েক ঘন্টা মানে ঘন্টাখানেক সময় ধরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি নির্বিঘ্নেই বলা যায় পুরো নির্বিঘ্নেই এখানে যানবাহন চলাচল করতে পারছে এবং এই রাস্তায় যানবাহন চলাচলের পাশাপাশি র্যাব, বিজিবি এবং পুলিশের বিভিন্ন শাখার সদস্যরা বিভিন্ন স্পর্শকাতর জায়গায়, বিশেষ করে যেই সব জায়গাগুলো দিয়ে বিক্ষোভের ঘটনা বেশি ঘটেছিল, জ্বালাও পোড়াও বেশি হয়েছিল, সেসব জায়গায় তারা অবস্থান নিয়েছেন এবং তারা বেশ কড়া অবস্থান নিয়েছেন বলেই বলা যায়। এছাড়াও আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে তারা অবস্থানের পাশাপাশিও কিন্তু এই বাহিনীগুলোর, বিশেষ করে বিজিবির 5-7টি গাড়ি এই রাস্তার বিভিন্ন জায়গায় একটু পরপরই টহল দিচ্ছে। একই সাথে টহল চলছে র্যাবেরও 4-5টি করে গাড়ি, তারাও টহল দিচ্ছে, মহড়া দিচ্ছে। এর পাশাপাশি পুলিশের আমরা দেখেছি যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, দাঙ্গা পুলিশ সহ পুলিশের বিভিন্ন যে শাখা আছে সেই শাখার সদস্যরাও এখানে মোতায়েন আছেন এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাদা পোশাকের কর্মকর্তা এবং কর্মচারী এবং সদস্যরাও এখানে মোতায়েন আছেন। সব মিলিয়ে বলা যায় যে এখানে যেন কোনো ধরনের আর নাশকতা কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হতে পারে সে বিষয়ে জেলা পুলিশ প্রশাসন এবং র্যাব এবং বিজিবি বেশ কঠোর অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনার বিচার নিশ্চিত করার জন্য সরকার আন্তরিক এবং তারা এই বিষয়ে কাজ করবেন, কিন্তু এটিকে ইস্যু করে যেন এখানে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হতে পারে সেই ধরনের কোনো সুযোগ আর তারা দিতে চান না। পারমিতা, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে। ওমর, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জের মৌচাক এলাকায় আছেন আমাদের সহকর্মী ওমর ফারুক, তিনি সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাচ্ছিলেন। চলে যাচ্ছি পরের খবরে। গুম খুনের রাজনীতির সঙ্গে বিএনপি জড়িত বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সকালে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নজরুল অপহরণের সঙ্গে যারা জড়িত তারা যে দলেরই হোক না কেন উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি। বাংলাদেশে যে রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি শৃঙ্খলা ফিরে এসছে সেটিকে বিনষ্ট করে দেশের এবং সরকারের ভাবমূর্তি দেশে এবং বিদেশে বিনষ্ট করার জন্য একটি মহল আজকে পরিকল্পিতভাবে এই অপহরণ, গুম, হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছে। এই অপহরণ, হত্যা, গুমের সাথে বিএনপির নেতৃবৃন্দ যুক্ত। যাদের লাশ গতকাল পাওয়া গেছে তাদের প্রায় সবাই আওয়ামী পরিবারের সদস্য। অপহরণের ঘটনা নিয়ন্ত্রণ করতে না পারলে সারা দেশে বিশৃঙ্খলা বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। রাজনীতি, অর্থনীতি এবং দেশি বিদেশি বিনিয়োগে এর নেতিবাচক প্রভাব পড়বে বলেও বিশ্লেষণ তাদের। আইন শৃঙ্খলা বাহিনীকে প্রভাবমুক্ত রেখে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার কথাও বলছেন বিশেষজ্ঞরা। সঞ্জীব রায়ের প্রতিবেদন। একের পর এক অপহরণের পরও অপরাধীদের চিহ্নিত করতে ব্যর্থ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর ধারাবাহিকতায় সম্প্রতি নারায়ণগঞ্জে পুলিশ, র্যাব এবং প্রশাসনে ব্যাপক রদবদল হলেও পরদিনই মিলেছে অপহৃতদের লাশ। তাই জনমনে আশঙ্কা বাড়ছেই। মানে হিল ট্র্যাক থেকে শুরু করে নর্থ বেঙ্গল পর্যন্ত পুরো দেশে একটা অরাজকতা, একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে জন্য মানুষের মনে আতঙ্ক। এটাকে ডিফেন্ড করার কোনো কিছু নাই। এই সমস্ত কর্মকাণ্ডে রাষ্ট্র ব্যর্থতার দিকে যায়। রাষ্ট্রের জনগণের যদি নিরাপত্তা না থাকে তাহলে ইকোনমিক ডেভেলপমেন্ট দিয়ে কিছু হবে না। বর্তমান পরিস্থিতিটা অত্যন্ত নাজুক এবং এটাকে যত তাড়াতাড়ি এটাকে আপনার রিভার্স করা যায়, উল্টো দিকে ফেরানো যায়, তাহলে আমার এটা দিয়ে অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হতে, বিশৃঙ্খলা আবার বেড়ে যেতে পারে, অস্থিরতা আবার বেড়ে যেতে পারে। তারা করবে এবং তার কোনো বিচার হবে না বা তার কোনো ধরা ছোঁয়ার বাইরে থাকবে, তাহলে জিনিসটা হবে যে অন্যান্য অপরাধ সেগুলো তো আরো উৎসাহিত হবেই। তার কাছে রাজনীতি এফেক্টেড হবে, আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার এফেক্টেড হবে এবং আপনার অর্থনীতি এফেক্টেড হবে।
নিরাপত্তা বাহিনীর যতটুকু সক্ষমতা আছে তা পুরোপুরি কাজে লাগাতে স্বাধীন এবং প্রভাবমুক্ত পরিবেশ দরকার বলে মন্তব্য বিশ্লেষকদের। পুলিশ বাহিনী র্যাবকে যদি তাদের মতো করে কাজ করতে না দেন, তাদের যথেষ্ট ক্ষমতা আছে, সেই ক্ষমতা যদি আপনি প্রয়োগ করতে না দেন, তাহলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভিতরে এক ধরনের হতাশা জাগে এবং সেই হতাশার থেকে কিন্তু তারা রিল্যাক্টেন্ট থাকে এই সমস্ত কাজ করতে। সক্ষমতার প্রশ্ন আমি এখানে বলবো না, এখানে যেটা সমস্যা সেটা হলো আপনার গিয়া রাজনীতির ইন্টারফারেন্সটা তাদের সক্ষমতাকে বিকল করে দেয়। এরকম রাজনৈতিক ইন্টারফারেন্স যদি হয়, তাদের সক্ষমতাটা পুরোপুরি তারা কাজে লাগাতে পারে না। এই জায়গাটা কিন্তু আমাদেরকে নজর দিতে হবে। অপহরণ আর গুম পরবর্তী হত্যার মতো অপরাধ নিয়ে রাজনৈতিক দোষারোপের প্রবণতা বন্ধ করে সংকট উত্তরণে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার তাগিদ দিচ্ছেন নিরাপত্তা পর্যবেক্ষকেরা। যাদের দায় দায়িত্ব নেওয়ার কথা, ওনারা যদি দায় দায়িত্ব না নেন। সঞ্জীব রায়, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। 2 মাস বন্ধ থাকার পর চাঁদপুরের পদ্মা, মেঘনা সহ দেশের উপকূলীয় নদীগুলোতে চলছে মাছ ধরার মহোৎসব। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। মে দিবসের সংগ্রামী চেতনায় উজ্জীবিত হয়ে জাতীয় উন্নয়নের জন্য শ্রমিক মালিক সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান মে দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সব ধরনের শ্রমের মর্যাদা নিশ্চিত করে শ্রমিক ও মেহনতি মানুষের কল্যাণে কাজ করছে সরকার। মহান মে দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ওসমানী মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রম সংস্থার সনদ অনুযায়ী শ্রম আইন সংশোধন, 226% মজুরি বাড়ানো সহ শ্রমিকদের কল্যাণে আওয়ামী লীগ সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিভিন্ন উন্নত দেশেও শিল্প প্রতিষ্ঠানের দুর্ঘটনার তথ্য দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। তিনি বলেন, তাজরিন ও রানা প্লাজা সহ বিভিন্ন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের সবার জন্য সহায়তা দেওয়া হয়েছে। আমরা শুধু সাহায্যটা ওই সাহায্য হিসেবে দিয়ে বাহবা নিতে চাই না, যথাযথভাবে সাহায্যটা যেন কাজে লাগে সেটাই আমি দেখি। প্রত্যেকটা মানুষ আজকে শ্রম দেয়, তাদের শ্রমের ক্ষেত্রে একটা নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করা, এটাই আমাদের লক্ষ্য। সব ধরনের শ্রমের মর্যাদা দিতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে মালিক শ্রমিক সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। যে ভালো কাজ চেলে সুন্দরভাবে ব্যবহার করে আদর করে মাথায় হাত দিয়ে কিন্তু অনেক কাজ করানো যায়, ধমক ধমক চাপ না দিয়ে। আবার শ্রমিকদেরকেও আমি বলবো যে যে শিল্প কলকারখানা যা তাদের অন্ন যোগায়, জীবন জীবিকার পথ করে দেয়, সেগুলি যেন কোনো মতে ক্ষতি না হয়, বাইরের কারো দ্বারা প্ররোচিত হয়ে না, প্রকৃত অবস্থা বিবেচনা করেই এই দাবি দেওয়া আন্দোলন যাই করেন সেটা কিন্তু ওই বিবেচনা করে করা উচিত। মালিকদেরও যেমন সহানুভূতিশীল হতে হবে, দায়িত্বশীল হতে হবে, ঠিক শ্রমিকদেরও সেইভাবে কর্তব্যপরায়ণ হতে হবে। সকলকে মিলে এক হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে শ্রমিক অধিকার নিয়ে মে দিবসের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, ঢাকা। মহান মে দিবস উপলক্ষে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বিকেলে জাতীয় শ্রমিক লীগের জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে আছেন আমাদের রিপোর্টার শাহালি জয়। আমরা সেখানকার সবশেষ অবস্থা জানতে চলে যাচ্ছি তার কাছে। জয়, এই মুহূর্তে সমাবেশের কি পরিস্থিতি দেখছেন আপনি? পারমিতা, আপনি জানেন যে মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার এই দিনটিকে প্রতি বছরই পহেলা মেতে এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করেন শ্রমজীবী মানুষেরা এবং প্রতি বছরই এই দিবসটি উপলক্ষে গাজীপুরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রমজীবী মানুষের সঙ্গে তিনি একাত্মতা ঘোষণা করেন এবং প্রায় প্রতি বছরই গাজীপুর, আপনি জানেন যে বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল, এখানে লক্ষ লক্ষ শ্রমিক এখানে বাস করেন এবং প্রায় প্রতি বছরই পয়লা মেতে এখানে শ্রমিক সমাবেশ করে শ্রমজীবী মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজও তেমনি একটি শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে
গাজীপুরের ঐতিহাসিক বদরে আলম কলেজ মাঠে এবং আজকের এই শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি আপনি আলহাজ শুকুর মাহমুদ। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যেই এসে এই শ্রমিক সমাবেশে সমবেত হতে শুরু করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে দুপুর 2টার পর থেকেই কিন্তু শ্রমিকরা দলবদ্ধভাবে ছোট ছোট মিছিল নিয়ে এই মাঠে এসে উপস্থিত হচ্ছেন এবং আমরা যতদূর জানতে পেরেছি যে বিকেল 3টার পরে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শ্রমিক সমাবেশে আসবেন এবং তারপরে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হবে। তো পারমিতা, এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে সেখানকার সমাবেশের প্রস্তুতির কথা আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহালি জয়। অন্যদিকে মে দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক দলের সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরই মধ্যে সেখানে জড়ো হতে শুরু করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন আমাদের রিপোর্টার সালাউদ্দিন সুমন। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন, মেহনতি মানুষের অধিকার আদায়ের দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিবস, এই মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে যে গণজমায়েত বা সমাবেশের আয়োজন করা হয়েছে সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে আর কিছুক্ষণ পরেই শুরু হবে। এখানে আসবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। তিনি এখনো আসেনি, বিএনপি নেতারা আমাদেরকে জানিয়েছেন তিনি আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 3টা থেকে 3টার কিছু পরে হয়তো তিনি এখানে পৌঁছে যাবেন। আর এখানে কিন্তু সকাল থেকে আমরা দেখছি ঢাকা মহানগর এবং বিভিন্ন এলাকা থেকে শ্রমিক দল থেকে শুরু করে বিএনপির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মী তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন, খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন। আর এখানে সকাল থেকে জাসাসের নেতারা এবং জাসাসের কর্মীরা তারা কিন্তু এখানে সঙ্গীত পরিবেশন করছেন। শ্রমিকদের অধিকার আদায় নিয়ে যেসব সঙ্গীত রয়েছেন সেসব সঙ্গীত পরিবেশন করে কিন্তু এই প্রখর রৌদ্রের মাঝে তাদের নেতা কর্মীদের ধরে রাখার চেষ্টা করছেন তারা। আর এখানে বিএনপির শীর্ষ নেতাদের অনেকেই বিএনপির যে শীর্ষ নেতারা খালেদা জিয়ার পাশাপাশি আরো যে নেতারা রয়েছেন তারা এই মঞ্চে চলে আসবেন। এখন আগে আমি দেখতে পেয়েছি যে আমার পেছনে মঞ্চ, এখন কিন্তু মঞ্চটি তত্ত্বাবধান করা হচ্ছে, অর্থাৎ এখানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য চেয়ারপারসনের যে সিকিউরিটি ফোর্স রয়েছেন সিএসএফ তারা কিন্তু এখানে নিরাপত্তার জন্য কিন্তু চেক করছেন যে আসলে কোনো বিস্ফোরক বা কোনো আত্মঘাতী কোনো কিছু আছে কিনা, যেটি অনিরাপদ সেই রকম কিছু আছে কিনা সেটি কিন্তু তারা খুঁজে দেখছেন। আর এখানে কিন্তু নেতাকর্মীরা আমি বলেছি যে সকাল থেকে অপেক্ষা করছেন। আর যে বেলা বাড়ছে আসলে দুপুর 1টার পর থেকেই কিন্তু জনসমাগম এখানে বেশি দেখতে পাচ্ছি। আর এই এখন পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে কিন্তু এখানে মিছিলগুলো আসছেন। আর এখানকার নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। আমরা পুলিশ সদস্যদের দেখেছি এবং এই সমাবেশের বাইরে আমরা র্যাবের একটি টহল গাড়িও দেখেছি কিছুক্ষণ আগে। এখন পর্যন্ত এখানে তেমন কোনো বিশৃঙ্খল ঘটনার কোনো খবর আমরা পাইনি। আর বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, এখান থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন প্রধান অতিথির বক্তব্য রাখবেন তখন তিনি মেহনতি মানুষের পক্ষে কথা বলবেন এবং তিনি চেষ্টা করবেন তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, এর পক্ষে শ্রমজীবী মানুষকে সোচ্চার করার চেষ্টা করবেন, তাদের জনমত গড়ার চেষ্টা করবেন এবং তারা যে আন্দোলন সংগ্রাম করছেন সেই আন্দোলন সংগ্রামে তাদের সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন বিএনপি নেতারা। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে দেশে যে গুম খুন বা অপহরণের ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো এখানে তিনি উল্লেখ করবেন এবং সেখানে জনসম্পৃক্ততা, এইসব ঘটনার বিরুদ্ধে জনসম্পৃক্ততা করার জন্য তিনি এখানে বক্তব্য রাখবেন। এই ধরনের কথাই আমরা বিএনপি নেতাদের কাছ থেকে শুনেছি। আর এখানে যখন বিএনপি চেয়ারপারসন আসবেন আর কি সর্বশেষ পরিস্থিতি হয় সেটি কিন্তু আমরা দর্শকদের কাছে সরাসরি এখান থেকে জানিয়ে দেব। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সুমন। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যান থেকে শ্রমিক দলের সমাবেশের খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার সালাউদ্দিন সুমন। রাজধানীতে মিছিল সমাবেশ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালন করছে নানা শ্রমিক সংগঠন। শ্রমিক থেকে শ্রম অধিকার আদায়ে শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা। অন্যদিকে সংঘবদ্ধ আন্দোলনের মাধ্যমে নিজেদের ন্যায্য দাবি আদায়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন শ্রমিকরা। হাতে হাতে প্রতীকী লাল পতাকা, মুষ্টিবদ্ধ হাতে অধিকার আদায়ের প্রত্যয়। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হতে থাকেন হাজারো শ্রমিক। নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রেস ক্লাবের আশপাশের এলাকা।
প্রেস ক্লাবের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করে বক্তব্য রাখেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। এ সময় চাকরির নিরাপত্তা সহ ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সাহায্যে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। মে দিবসের এই জমায়েতে পুরুষদের পাশাপাশি হাজির হয়েছিলেন নারী শ্রমিকরাও। নিজেদের অধিকার আদায়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারাও। এই বাংলাদেশে নারী শ্রমিকদের কোনো মূল্যায়ন হয় নাই। এই শ্রমের মর্যাদা দিতে হবে, এই শ্রমকে আন্তর্জাতিক পর্যায়ে নিতে হবে। এত কষ্ট করে যারা আমাদেরকে শ্রম দিচ্ছে এই গৃহকর্মীরা, তারা যেন নির্যাতিত না হয়। আমাদেরকে অন্যায্যভাবে ছাঁটাই করা হচ্ছে, আমাদেরকে নির্যাতন করা হচ্ছে। আমাদের ন্যায্য পাওনা চাই, আমাদের ভাতা চাই, আমাদের মৃত্যুকরণীয় ভাতা চাই, আমাদের নারী শ্রমিকদের গর্ভকালীন ভাতা চাই, আমাদের সম্পূর্ণ সুযোগ সুবিধা চাই আমরা। এই মহামিলনে একাত্মতা প্রকাশ করে অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শ্রমিক নেতারা। শ্রমিক, মালিক এবং সরকার সকলে মিলে পরিবহন সেক্টরকে জনগণের সেবায় আমরা আত্মনিয়োগ করতে চাই। আমাদের এই ফেডারেশন সকল দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ থেকে আমাদের দাবি প্রতিষ্ঠায় বিগত যেন ঐক্যবদ্ধ ছিলাম, আমরা এখনো ঐক্যবদ্ধ থেকে আমাদের দাবি এবং অধিকার প্রতিষ্ঠা করব। শোষণ করছে সেই সমাজটা ভেঙে চুরিয়ে এমন একটা সমাজ ব্যবস্থা করতে হবে যেখানে থাকবে না কোনো মানুষের উপরে মানুষের শোষণ। এছাড়া দিনটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার সহ রাজধানীর বিভিন্ন স্থানে সমাবেশ, র্যালি সহ নানা কর্মসূচি পালন করেছে শ্রমিক সংগঠনগুলো। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য র্যালি, কুচকাওয়াজ ও সভা সমাবেশ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট সহ সারা দেশের বিভিন্ন জায়গায় পালন করা হচ্ছে মে দিবস। এ উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন সহ রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকালে বন্দরনগরীতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের আয়োজনে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এর কিছুক্ষণ পর নগরীর কাজী দেউরির মোড় থেকে সিটি মেয়র এ মঞ্জুর আলমের নেতৃত্বে পৃথক র্যালি বের করে নির্মাণ শ্রমিক ইউনিয়ন। এছাড়া শহরের বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দিনটিকে ঘিরে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। মে দিবস উপলক্ষে সকালে রাজশাহী নগরীর আলুকুঠির মোড় থেকে একটি র্যালি বের করা হয়। জেলা ট্রাক, ট্যাঙ্ক, লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠন এই র্যালিতে অংশ নেন। খুলনায় শ্রম অধিদপ্তরের উদ্যোগে সকালে নগরীর নিউ মার্কেট থেকে বর্ণাঢ্য র্যালি নিয়ে খুলনা যশোর মহাসড়ক প্রদক্ষিণ করা হয়। পরে র্যালি শেষে শ্রম অধিদপ্তরে আলোচনা সভার আয়োজন করা হয়। শ্রমিকদের অধিকার আদায়ের দাবিতে সকালে সিলেটের জিন্দাবাজার আম্বরখানা এলাকায় বিভিন্ন রঙের ফেস্টুন নিয়ে মিছিল বের করা হয়। এ সময় জেলা গৃহ নির্মাণ শ্রমিক ও কালীঘাট শ্রমিক কল্যাণ সংঘের শ্রমিকরা মালিকদের শোষণের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সকালে বরিশালের শ্রম দপ্তর কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়। এছাড়া রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা নগরীতে পৃথক পৃথক কর্মসূচি পালন করে। এ সময় শ্রমিকদের বেতন বৈষম্য দূরীকরণে মালিকদের আহ্বান জানানো হয়। লাল পতাকা হাতে বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে ফেনীর ট্রাঙ্ক রোড থেকে মে দিবসের র্যালি বের করে জেলা প্রশাসন। পরে র্যালি শেষে শহরের শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় নিরাপদ কর্মক্ষেত্র সহ ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি জানান বক্তারা। শ্রমিক মালিক বিভেদ ভুলি, সোনার বাংলা গড়ে তুলি এই স্লোগান নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সকালে শহরের ট্যাঙ্কের পাড় থেকে র্যালি বের করা হয়। এছাড়া দিনাজপুর, শরীয়তপুর, মংলা, সাতক্ষীরা, কুমিল্লা, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা ও মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে মহোৎসবের মধ্য দিয়ে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। আন্দোলনের মধ্য দিয়ে শ্রমিকদের দাবি আদায় করে নিতে হবে বলে জানালেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সকালে পল্টন মোড়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের এক সমাবেশে তিনি কথা বলেন। এ সময় তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে শ্রমিকদের জাতীয় মজুরি বাস্তবায়নের দাবি তুলে ধরেন। আজকে আবার শ্রমিকের মৃত্যুর মধ্য দিয়ে আবার গার্মেন্টস শ্রমিকের তার অধিকারের প্রশ্ন আজকে উচ্চারিত হচ্ছে। আমাদের দেশের সরকার আজকে তাই সেই শ্রমিকদেরকে যাতে তারা যথাযথ ক্ষতিপূরণ পেতে পারে তার জন্য আজকে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এবার মহান মে দিবস নিয়ে সময়ের বিশেষ রিপোর্ট। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার 100 বর্ষ পেরিয়ে গেলেও দেশের উত্তর জনপদে এখনো এমন কিছু মানুষ আছেন শুধুমাত্র 2 বেলার খাবার জোগানোর জন্য যাদের অমানবিক জীবন যাপন করতে হয়। পরন্ত বেলায় যন্ত্রযানের সঙ্গে পাল্লা দিয়েই চলতে হচ্ছে জীবনের এবড়ো থেবড়ো পথ।
তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। পশুর সাথে জীবন বদলানো মানুষগুলোর হাড় জিরজিরে শরীরে সমস্ত শক্তিতে সামান্যই ঘুরে ঠেলার চাকা। রাস্তার ভাঙাচোরা সাধ্যের অধিক বোঝায় লক্ষ্য থাকে না স্থির, তবু গন্তব্যে যেতেই হবে। না করলে কি করবো, আর যে 20 দিন থেকে পড়ি এই যে ব্যথা, তারপরে এই যে ছেলের টাকা পশু টশু আনি খাইলাম, একটু ভালো হইলে তাহলে লাস্টে ভৈষের গাড়ি কাজ করলাম, কিষানি করলাম, বুঝলেন। তারপরে নিজে গাড়ি বানাইলাম, এই গাড়ি দিয়ে কামাই করে খাই। কষ্ট করে খাওয়া লাগবে না, আমাদের কাম করি, তার চেয়ারম্যান কাছে গেলে তো দেয়া না কেউ। শুধু নগরে বন্দরে নয়, গ্রামীণ কৃষিতেও নেই আধুনিকতার ছোঁয়া। সংশ্লিষ্টরা বলছেন সনাতনী চাষ পদ্ধতিতে চলছে এই অঞ্চলের কৃষি। এখনো কৃষিতের মধ্যে মান্ধাত্য আমলের লাঙ্গলের জায়গায় ট্রাক্টর আসছেন, আজকে নানা প্রযুক্তি আসছে। সেই প্রযুক্তির সাথে সক্ষমতা অর্জন করার জন্য আজকে দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে। এক্ষেত্রে রাষ্ট্রকে একটা কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে। বিশ্লেষকরা মনে করেন আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষি শ্রমিকদের উন্নত প্রশিক্ষণ সহ ন্যায়ভিত্তিক শ্রম ব্যবস্থা গড়ে উঠলেই কেবল এই অঞ্চলের মানুষ ফিরে পাবে উন্নত জীবনমান। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। দুপুরের সময় আরো থাকছে। চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করল অ্যাটলেটিকো মাদ্রিদ। শেষ পর্যন্ত অল মাদ্রিদকেই ফাইনালে দেখবে ফুটবল বিশ্ব। 4 বার নির্বাচিত সংসদ সদস্য নাসিম ওসমানের লাশ আজ ভারত থেকে আনা হচ্ছে। আজ জাতীয় সংসদ ভবন চত্বরে জানাজা হবার কথা থাকলেও তা হচ্ছে না। আগামীকাল ঢাকায় জানাজা শেষে তার মরদেহ নারায়ণগঞ্জে নেওয়া হবে। গত মঙ্গলবার দিবাগত রাতে ভারতের দেরাদুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য নাসিম ওসমান। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ শোক প্রকাশ করেছেন। আরেকবার জানিয়ে দিচ্ছে এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। নারায়ণগঞ্জে নজরুলের জানাজায় হত্যাকাণ্ডের বিচার দাবি, অবরোধ বিক্ষোভ, কাউন্সিলর নূর হোসেনের অফিসে আগুন, র্যাব বিজিবি মোতায়েন। জাতীয় উন্নয়নে শ্রমিক মালিক সকলকে এক হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। বিকেলে গাজীপুরে অংশ নেবেন শ্রমিক লীগের জনসভায়। সোহরাওয়ার্দী উদ্যানে বিকেলে বিএনপির সমাবেশ। মহান মে দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে যোগ দেবেন বেগম জিয়া। এবং শ্রমিক অধিকার আদায়ে মহান মে দিবসে রাজধানী সহ সারা দেশে বর্ণাঢ্য র্যালি ও নানা আয়োজন। রফিক আজম আর্কিটেকচার ফর গ্রিন লিভিং শিরোনামে বইয়ের মোড়ক উন্মোচন হয়ে গেল বাংলা একাডেমির সাহিত্য বিশারদ মিলনায়তনে। বাংলাদেশি স্থপতি রফিক আজমের স্থাপত্য কর্ম নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন ও ইতালির ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা স্কিরা যৌথভাবে এই বইটি প্রকাশ করল। সকাল 10:30টায় এর মোড়ক উন্মোচন করা হয়। এর আগে বিশ্বের 12টি দেশে এই বইটি প্রকাশ করা হয়েছে। সারা বিশ্বে যখন গ্রিন আর্কিটেকচার বা পরিবেশ বান্ধব স্থাপত্য রীতি নিয়ে গবেষণা চলছে, তখন এই গ্রন্থটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করেন আলোচকরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মাজিনা। দেশের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে লায়ন্স ক্লাবের সদস্যদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সকালে বারিধারায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে লায়ন্স ক্লাবের 19তম জেলা সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় লায়ন্স ক্লাবের পক্ষ থেকে তাকে সম্মাননা দেওয়া হয়। তিনি নবনির্বাচিত কমিটির হাতে তুলে দেন সম্মাননা। এ সময় স্পিকার মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান। এদিকে দীর্ঘ 2 মাস বন্ধ থাকার পর চাঁদপুরের পদ্মা, মেঘনা সহ দেশের উপকূলীয় নদীগুলোতে শুরু হয়েছে মাছ ধরা। আজ ভোর থেকেই জেলেরা দল বেঁধে নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে নামেন। এর আগে ইলিশের পোনা ও জাটকা রক্ষায় অভ্যস্ত্রম ঘোষণা করায় ইলিশ বিচরণের নদীগুলোতে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। এদিকে দীর্ঘদিন পর নদীতে মাছ ধরার অনুমতি পেয়ে আনন্দিত জেলেরা।
2 মাস পরে নদীতে যাওয়া আনন্দ লাগে। এখন আর দৌড়াদৌড়ি পারবো না, এখন মাছ ইনশাল্লাহ আশা করি পাবো আল্লাহর হুকুম। 2 মাস অভিযান, 2 মাস আমরা নামি না, আজকে আনন্দে নদীর গাঙ্গে যাব, গিয়ে মাছ ধরবো। এখন জেলেরা নামতেছে, আমাদের আরো চলবো, আমরা খুব খুশি। আজ থেকে চাঁদপুর জেলার পদ্মা মেঘনা নদীতে মাছ ধরা শুরু হচ্ছে। দীর্ঘ 2 মাস অভয়াশ্রম বাস্তবায়নের ফলে মাছ ধরা বন্ধ ছিল। ইতিমধ্যে তারা তাদের নৌকা এবং জালে রং দিয়েছেন এবং পুনরায় মাছ সমারোহে মাছ ধরার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। লেড অ্যাসিড ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠান পান্না ব্যাটারি লিমিটেডের ডিলার কনফারেন্স 2014 অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে পান্না গ্রুপের নতুন পণ্য ভলভো ব্র্যান্ডের মোটরসাইকেল ব্যাটারির বাজারজাত কার্যক্রম শুরুরও ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্না গ্রুপের সিইও হাফিজুর রহমান, ফাইন্যান্স ডিরেক্টর আবুল বাশার খান সহ অন্যরা। এ সময় ব্যাটারি বিক্রেতাদের মধ্য থেকে সেরা 10 ডিলার সহ বিভিন্ন ক্যাটাগরিতে 52 জনকে পুরস্কার দেওয়া হয়। দেশের ই কমার্স খাতে নতুন মাত্রা নিয়ে যাত্রা শুরু করেছে ইনপেসবাজার.কম। বুধবার সন্ধ্যায় রাজধানীর সীমান্ত স্কয়ার কনভেনশন সেন্টারে অনলাইন বাজার ব্যবস্থার এই ওয়েবসাইটের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মোহাম্মদ কামরুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার, সাদেকা হাসান সেজুতি, আক্তারুজ্জামান সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন এ অনলাইন শপে ঘরে বসেই প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন ক্রেতারা। ব্লগিং অপশনে যাই, তাহলে দেখবো যে এখানে বিভিন্ন ক্যাটাগরি আমরা সবাই যদি লাস্টার দিয়ে রাখার চেষ্টা করি। ভারতে চেন্নাই রেল স্টেশনে জোড়া বোমা বিস্ফোরণে একজন নিহত ও 14 জন আহত হয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় গুয়াহাটি শহর থেকে বেঙ্গালুরুগামী একটি ট্রেন চেন্নাই স্টেশনে আসার কিছু সময়ের মধ্যেই 2টি কামরায় পরপর এ বিস্ফোরণ হয়। এ ঘটনার পর এ অঞ্চলে ট্রেন চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পুলিশ জানায় সিটের নিচে বোমা দুটি লুকানো ছিল, তবে কে বা কারা এই ঘটনায় জড়িত সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এই ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্ফোরণের পরপরই ওই ঘটনায় নিহত এক নারীর পরিবারকে 1 লাখ রুপি এবং গুরুতর আহতদের 55,000 রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এবার চ্যাম্পিয়ন্স লিগ প্রসঙ্গ। শেষ পর্যন্ত অল মাদ্রিদ ফাইনাল দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। বুধবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে 3-1 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ, আর তাতেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনাল নিশ্চিত করে রোজি ব্লাঙ্কোসরা। 1974 সালের পর অ্যাটলেটিকো মাদ্রিদ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে, এমন স্বপ্নে প্রথম ছোবলটি হানেন এই ক্লাবেরই একসময়ের সদস্য ফার্নান্দো তোরেস। সময়ের ফেরে নীল জার্সি হয়তো গায়ে জড়িয়েছেন, কিন্তু 36 মিনিটের এই গোলটিকে অতি উল্লসিতভাবে উদযাপন না করে সাবেক সতীর্থদের প্রতি সম্মানী প্রদর্শন করলেন তোরেস। তবে তার করা গোলের লিডে স্ট্যামফোর্ড ব্রিজের নীল সমুদ্রে তখন আনন্দের ঢেউ। কিন্তু সেই আনন্দে ভাটার সুর বাজল ম্যাচের 44 মিনিটে। লিভারপুলের বিপক্ষে যে শক্তিশালী রক্ষণ কাজে লাগিয়ে লিগ ম্যাচে জয় ছিনিয়ে এনেছিল ব্লুজরা, সেই রক্ষণের ভুলেই হিরো বনে গেলেন আদ্রিয়ান লোপেজ। সমতায় ফেরে রোজি ব্লাঙ্কোসরা। ইংলিশরা স্প্যানিশ বিষে নীল হাবার শুরুটা মূলত ম্যাচের 60 মিনিটে অ্যাশলে কোলের বদলি হিসেবে নেমে চেলসি ডিবক্সে ইতো করলেন চরম এক ভুল। ফল হিসেবে দিয়াগো কস্তার পেনাল্টি। 40 বছর পর ফাইনাল খেলার বুনো আনন্দে ততক্ষণে ডাগ আউট মাতাচ্ছেন কোচ দিয়াগো সিমিওনে। এখানেই শেষ নয়, নীল প্রাচীরের দুর্বলতা আরো বড় হয়ে ফুটে ওঠে ম্যাচের 72 মিনিটে। চেলসি ডিফেন্ডার আর গোলরক্ষককে বোকা বানিয়ে স্বাগতিকদের কফিনে শেষ পেরেকটি ঠোকেন আদ্রা তুরান, আর তাতেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনালে প্রতিপক্ষ হিসেবে নাম লেখায় নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচ শেষে দ্য স্পেশাল ওয়ান প্রশংসা করেন প্রতিপক্ষের, আর দিয়াগো সিমিওনে বলছেন রিয়াল মাদ্রিদকে হারিয়েই ফাইনাল জিতবে তার দল। রিয়াল মাদ্রিদ ও আমরা উভয়কেই ভালোভাবে চিনি। ভাবতে ভালো লাগছে যে দারুণ রোমাঞ্চিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ফাইনাল হতে যাচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স লিগে।
অনেক সমস্যা থাকা সত্ত্বেও আমাদের ফুটবলাররা মাঠে নিজেদের উজাড় করে খেলেছে। আমি তাদের উপর খুশি। আসলে অনেক ভালো প্রতিপক্ষের বিপক্ষেই হেরেছে তারা। আগামী 24 মে পর্তুগালের লিসবনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইতিহাসে প্রথমবারের মতো হতে যাচ্ছে একই শহরের দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই। কামাল উদ্দিন রনি, সময় সংবাদ। এবার জৈন্তা রাজার নিদর্শন নিয়ে বিশেষ রিপোর্ট। সিলেটের জৈন্তাপুরে অবহেলার অযত্নে পড়ে আছে প্রায় 350 বছরের পুরনো জৈন্তা রাজার নিদর্শন। রক্ষণাবেক্ষণের অভাবে এই পুরাকীর্তি ও প্রত্নতত্ত্ব ধ্বংস হয়ে যাচ্ছে। সংরক্ষিত এলাকা দখল করে চলছে ব্যবসা। এই রাজবাড়ির সংস্কার করা গেলে পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দিগেন সিংহের তোলা ছবিতে আরো জানাচ্ছেন ইকরামুল কবির। ত্রয়োদশ শতাব্দীর শেষের দিকে সিলেট অঞ্চল অনেকগুলো ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হয়। তার মধ্যে জৈন্তা রাজ্য অপেক্ষাকৃত বড় ছিল। খাসিয়া, জৈন্তা পাহাড় ও সিলেটের উত্তরাঞ্চল নিয়েছিল জৈন্তা রাজ্য। মহাভারতের যুগে নারী রাজ্য নামে এ রাজ্য পরিচিত ছিল। 1500 সালে খাসিয়া রাজবংশ জৈন্তা রাজ্য শাসন করে। 1680 সালের দিকে জৈন্তা রাজ্যের রাজধানী এখানকার জৈন্তাপুর উপজেলা সদরে স্থাপন করা হয়। ওই সময় গড়ে ওঠে বিভিন্ন স্থাপনা। এই স্থাপনা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন আসেন পর্যটকরা। বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোক আসে দেখার জন্য। ময়লা নোংরা এগুলা পরিষ্কার রাখার জন্য এটা অবশ্যই জরুরি। আস্তে আস্তে এটা ভেঙে যাচ্ছে, এখন এটা পর্যটন মানে নজর থেকে চলে যাচ্ছে আস্তে আস্তে, বাট এটা রক্ষণাবেক্ষণ করা খুবই জরুরি। জাতীয় জাদুঘর ও প্রত্নতত্ত্ব বিভাগ সংরক্ষিত পুরাকীর্তি এলাকা ঘোষণার একটি সাইনবোর্ড লাগিয়ে দায়িত্ব শেষ করে। এলাকা জুড়ে রয়েছে গরু ছাগলের বিচরণ। খুঁজে পাওয়া যায়নি কেয়ারটেকারকে, আর চাঁদা দিয়ে সেখানে চলছে ব্যবসা। ডেরিভতি 50 টাকা করে চকিদার লাগে দেওয়া লাগে, 20 টাকা করে 10 টাকা করে দেওয়া লাগে, লাগে বাজার ঝাড়ু দেয় যে। স্থানীয় প্রশাসনের ইচ্ছা থাকা সত্ত্বেও সংস্কার করা সম্ভব হচ্ছে না বলে জানালেন জৈন্তাপুর উপজেলার শীর্ষ এই কর্মকর্তা। এটার যে ঐতিহ্য বা এটার যে ইয়েটা রয়েছে সেই ইয়েটাই নষ্ট হয়ে যেতে পারে যদি আমরা তাদের এই বিষয়ে যারা এক্সপার্ট তাদের ইয়ে ছাড়া যদি আমরা এটা সংস্কার করি, যার কারণে আমরা আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা এখানে কোনো সংস্কার কাজ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সিলেট নগরী থেকে 42 কিলোমিটার দূরে জৈন্তা রাজবাড়ি। গোটা জৈন্তাপুর উপজেলা জুড়েই রাজার বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নারায়ণগঞ্জে নজরুলের জানাজায় হত্যাকাণ্ডের বিচার দাবি, অবরোধ বিক্ষোভ, কাউন্সিলর নূর হোসেনের অফিসে আগুন, র্যাব বিজিবি মোতায়েন। জাতীয় উন্নয়নে শ্রমিক মালিক সকলকে এক হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। বিকেলে গাজীপুরে অংশ নেবেন শ্রমিক লীগের জনসভায়। সোহরাওয়ার্দী উদ্যানে বিকেলে বিএনপির সমাবেশ। মহান মে দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে যোগ দেবেন বেগম জিয়া। এবং শ্রমিক অধিকার আদায়ে মহান মে দিবসে রাজধানী সহ সারা দেশে বর্ণাঢ্য র্যালি ও নানা আয়োজন। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।